একটি বাচ্চা মেয়ে, যেই মেয়েটির জন্মের ঠিক 6 মাস পরে মেয়েটির যিনি মা ছিলেন তিনি তার প্রেমিকের সাথে কোনো এক জায়গায় পালিয়ে চলে যান এবং যখন মেয়েটির মা মেয়েটিকে তার শ্বশুরবাড়িতে ফেলে যান, সে কিন্তু চিঠিতে একদম ডিটেলস লেখেন যে উনি একজনের সাথে চলে যাচ্ছেন, তার সাথে ওনার বহুদিনের আলাপ পরিচয় রয়েছে। এবার ওই একরত্তি 6 মাসের শিশুকে শ্বশুরবাড়ির মেয়েটির আর কি শ্বশুরবাড়ির যারা ছিল তো তারা নিজেদের মতো করে মানুষ করার চেষ্টা করে। এবার ওই বাচ্চা মেয়েটির যে ঠাকুমা ছিল, সেই ঠাকুমা বা বাড়ির সমস্ত লোকজন মেয়েটির মায়ের এই কীর্তিতে খুব হতবাক হয়ে যায় এবং তারা কেউ ভাবতে পারেনি যে তাদের বাড়ির বউ মাত্র 6 মাসের শিশুকন্যাকে রেখে সে অন্যর হাত ধরে পালিয়ে যাবে। এরপরে ঘটনাচক্রে মেয়েটির বাবাকেও কিন্তু গুজরাটে কাজের উদ্দেশ্যে চলে যেতে হয় এবং প্রথম দিকে কিছুটা যত্নে বড় হলেও পরবর্তী সময় যত দিন যেতে থাকে মেয়েটি কিন্তু অবহেলার শিকার হতে থাকে এবং সেভাবেই মেয়েটার আস্তে আস্তে বড় হয়ে ওঠা। কিন্তু এর মধ্যেই মেয়েটার মধ্যে মানে মেয়েটির শরীরের মধ্যে যে একটা ভয়ঙ্কর আত্মার যে একটা প্রভাব তৈরি হয়েছিল সেটা কিন্তু গুণাক্ষরেও বাড়ির কেউ টের পায়নি। এবং তারপরে ক্ষেত্রে কি কি হয়েছিল সেটা কিন্তু আপনারা এই ঘটনাটা যতক্ষণ শুনবেন আপনারা বুঝতে পারবেন যে কীরকম ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমাদের আশেপাশে আমাদের সমাজে ঘটে বেরিয়েছে। তবে সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে একটু আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু একটু খেয়াল রাখবেন ঘটনা পাঠানোর আগে যে সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা এবং সেই ঘটনাটার মধ্যে এমন কিছু আছে কিনা যে ঘটনাটা সবাই সবার সামনে শুনতে পারে না। কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান কিন্তু ছোট বড় সকলের জন্য। এই কটা বিষয় একটু মাথায় রাখবেন ঘটনা পাঠানোর আগে, ব্যাস তাহলেই হবে। তো এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হুগলি থেকে সোহিনী লিখে পাঠিয়েছে। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আর যে ঘটনাটা সোহিনী আজকে লিখেছে এই ঘটনাটা কিন্তু সোহিনীর যে মামা বাড়ি সেই মামা বাড়ির একদম পাশের বাড়ির ঘটনা। আর সোহিনীরা খুব ছোটোবেলা থেকেই ওর মামা বাড়ির সাথে খুব ক্লোজ, মানে ওদের সপ্তাহে একবার দুবার করে ওদের মামা বাড়ি যাওয়া হতো, যেহেতু বাড়ির খুব একটা দূরে নয়। আর স্কুলে ভ্যাকেশন থাকলে তো 1 মাস বা পুজোর সময় যতটা ছুটি থাকে এরকম সময় ওরা থাকতো। ফলে এই ঘটনার বেশ কিছু জিনিসের সাক্ষী কিন্তু সোহিনী নিজেও রয়েছে। তো প্রথমে আমি কিছু কথা আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ওদের হুগলিতে মোটামুটি একটা গ্রামের দিকেরই, এটা হচ্ছে ওই যেখানটায় সিঙ্গুর বলে যে জায়গাটা রয়েছে সেই সিঙ্গুর থেকে আরেকটু এগিয়ে যায়। তো সেইখানে একটা গ্রামই বলা যেতে পারে, সেখানে একটা ফ্যামিলি ছিল এবং সেই ফ্যামিলিটা কিন্তু মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে বাবা মা 3 ছেলে রয়েছে। তো সংসার মোটামুটি ঠিকঠাকই চলে যায়। তো এমন সময় সবাই ভাবলো যে বাড়ির বড় ছেলের বেশ বয়স হয়েছে, বিয়ের বয়স অবশ্যই হয়েছে, তো ছেলেকে বিয়ে দেওয়া যাক। এবার সম্বন্ধ দেখে ওই অন্য একটা গ্রামের হুগলিরই, কিন্তু ওখান থেকে বেশ 40-45 মিনিট মতো লাগে, তো হুগলিরই একটি মেয়ের সাথে বিয়ের জন্য যোগাযোগ স্থাপন হয়। এবার
মেয়ের বাড়িও ঠিকঠাক, ছেলের বাড়ির মানে মোটামুটি অবস্থা খারাপ নয়, আর মেয়ের বাড়ি একটু গরিব ছিল। তো দেখে শুনে ভালোভাবেই কিন্তু বিয়েটা হয়ে যায়। এবার বিয়ের পর থেকে সেই বউ যখন বাড়িতে আসে, দেখছি বউ ভীষণ ভালো, মানে কারোর দিকে মুখের দিকে তাকিয়েও কথা বলে না, মানে বড় হলে পায়ের দিকে তাকিয়ে কথা বলে, আর ছোট হলে খুবই স্নেহপূর্বকভাবে সকলের সাথে মিশে কথা বলে। এবং গরিব বাড়ির মেয়ে, একটু মানে বিয়ে হয়েছে সেভাবে বাড়ির থেকে কিছু দিতে পারেনি, কিন্তু মেয়েটির এত ভালো ব্যবহার, এত ভালো স্বভাব, যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিন্তু বলতো যে তোমার বাড়ির বউ কিন্তু ভীষণ ভালো। আর দেখতে শুনতেও মোটামুটি ঠিকঠাকই ছিল। এইভাবে বাড়িতে বউ আসে, বউ ভীষণ ভালো, তো সবাই খুব খুশি বউকে নিয়ে, আর বউও খুব সুন্দর মানিয়ে গুছিয়ে সংসার করছে। এবার এর কিছুদিন পরে ওনার এক মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান আসে। তো বাড়ির সকলে আরও খুশি হয়ে যায় যে সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আর ওই যে বউটি ছিল সে কিন্তু কাজকর্মে খুব নিপুণা ছিল, ঘরের কাজ করা, সংসারের সমস্ত কাজকর্ম করা, ওদের জমি জায়গা পুকুর ছিল, সেখানেও যদি কখনো কোনো কাজের প্রয়োজন হতো বাড়ি থেকে কেউ বলতো না, কিন্তু সে চাইতো গিয়ে কাজ করতে। কিন্তু তার একটা ব্যাপার ছিল, সে মাসে 1 থেকে 2 বার করে বাপের বাড়ি যেতে চাইতো, যেহেতু তার ভাই খুব ছোট ছিল, তো ওই ভাইয়ের প্রতি খুব টান ছিল। তো ভাইকে দেখার জন্য সে মানে সংসারে বলতে আমি সমস্ত কাজ করে যাব, কিন্তু ওই একটা দিনের জন্য যাব, আজকে যাব কালকেই চলে আসবো। এবার মেয়েটা এত ভালো, আর সত্যি ওর ভাই খুব ছোটও ছিল, মানে ওই বউটির বয়সের তুলনায় তার ভাইয়ের বয়স অনেকটাই কম, আর ছোট থেকে ভাইকে মানুষ করেছে কোলে পিঠে, তো ভাইয়েরও একটা খুব টান ছিল এই দিদির উপরে। তো বাড়িতে কেউ কিছু বলতো না, বলতো ঠিক আছে মেয়েটা এত ভালো, সারাদিন ঘর সংসার নিয়ে থাকে, তো মাসে 1-2 বার যদি বাপের বাড়ি যেতে চায় কি ক্ষতি আছে, যাক না। এবার মানে মেয়েটি এত ভালো করে সংসারের সাথে মিলেমিশে গেছিল, মেয়েটির উপরে না কারোর শ্বশুরবাড়িতে কারোর কোনো সন্দেহ কখনো মনে জাগেনি। মানে এই যে ও প্রত্যেক মাসে 1-2 বার করে বাপের বাড়ি যেত, তখনকার দিন হলেও কেউ এটাকে কিন্তু খারাপভাবে নিত না, ভাবতো ঠিক আছে ভালো তো। বরং শ্বশুর শাশুড়ি বলতো, বড় বলতো যে তুমি যদি কখনো প্রয়োজন মনে করো যে একদিন এক্সট্রা থেকে আসবে, তুমি থেকে আসো, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই ভাইকে দেখতে যাব, বাপের বাড়ি যাব নাম করে ওই বউটি তার গ্রামে তার একজন প্রেমিক ছিল, এবং সে কি করত, সে বাপের বাড়ি যেত, গিয়ে ভাইকে দেখতো, বাবা মাকে দেখতো, সবই ঠিক আছে, কিন্তু সেই ফাঁকে সে কিন্তু তার পুরনো প্রেমিকের সাথে বিয়ের পরেও কিন্তু একটা বেশ যোগাযোগ স্থাপন রেখে গেছিল, যেই বিষয়ে মেয়েটির বাপের বাড়িতেও কেউ জানতো না, আর শ্বশুর বাড়িতেও জানার কোনো প্রশ্নই ছিল না। এবার এইভাবে তো বেশ কিছুদিন চলে। তো ওই বাচ্চা মেয়েটি যখন মানে ওনার যে কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানের যখন ঠিক 6 মাস বয়স হয়, হঠাৎই একদিন সকালবেলা, মানে বাড়ির বউ সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, সেদিনও সে একটু বেশিই সকাল উঠেছে, তার বরও বুঝতে পেরেছে যে সে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তো ভেবেছে হয়তো ওর কোনো কাজকর্ম আছে, তাই হয়তো সে একটু সকাল সকাল উঠেছে, আর বাড়িতেও কেউ অতটা খেয়াল করেনি। আর সময়টা ছিল শীতের সকাল, তো অতটাও ভোরের আলো সুন্দর করে ফোটেও নি। এবার সে যে আগে থেকে নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিল, সেটা কিন্তু শ্বশুরবাড়ির মানে লোকজন বা বর কেউ টের পায়নি, এবং সে একটা চিঠি লিখে ঘরে সে তার নিজের জিনিসপত্র নিয়ে সকাল সকাল বেরিয়ে যায়। এবার বাড়ির লোক তো কেউ কিছু জানে না, শ্বশুরবাড়িতে যখন সকাল হয়েছে ভেবেছে, কেউ ভেবেছে বউ হয়তো বাথরুমে আছে, বা কেউ হয়তো ভেবেছে যে বউ মানে ওদের বাড়িটা একটু বড় ছিল, তো তো ভেবেছে হয়তো আশেপাশে ঘরের কোথাও কাজ করছে, কিন্তু সকাল থেকে কেউই বউকে দেখেনি। এবার কিছুক্ষণ পরে যখন সেটা মানে বুঝতে পারে যে বউ ঘরে কোথাও নেই, অনেক খোঁজাখুঁজির পরও তাকে যখন পাওয়া যায় না, তখন সবার খুব মানে অবাক লাগে যে বউ গেল কোথায়, কারণ না বলে কখনো এভাবে কোথাও যায় না। আর ওদের আশেপাশের পাড়া গাঁয়ের লোকজন যারা ছিল তারাও সবাই সবাইকে চেনে, কারোর বাড়ি গেলে সেও বলে দিত, সেরকমও কিছু নয়। তো তখন ওই বউটির যে বর ছিল, সে নিজের ঘরে মানে বিভিন্ন জিনিসপত্র সামান্য সরাতেই সে দেখে একটা চিঠি রয়েছে, একটা কাগজ, এবং সেই কাগজে সে পরিষ্কারভাবে সেই বউটি লিখে গেছে যে আমি চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না, যদি তুমি খুঁজেও পাও আমি কিন্তু তাহলে ফিরবো না, তাহলেও ফিরবো না,
কারণ আমি অমুকের সাথে আর কি যাচ্ছি, যার সাথে আমার বহুদিনের পরিচয় রয়েছে, আলাপ রয়েছে, আমরা বিয়ে করব এবং আমাকে খোঁজার চেষ্টা করলে বৃথা, মেয়েকে দেখো, এই বলে সে চিঠিটা ঘরে রেখে সে চলে যায়। এবার দেখুন, যে বউ বাড়িতে বিয়ে হয় আসা থেকে কারোর সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, সবার সাথে ভীষণ মিষ্টিভাবে মেলামেশা করতো, খুবই চুপচাপ থাকতো, নিজের মতো থাকতো, ভীষণই ঘরোয়া সংসারী একটি মেয়ে, সে যে মনে মনে এত বড় একটা প্ল্যান করেছে এবং সে তার সদ্যোজাত মানে একদম ছোট অবস্থায় 6 মাস মাত্র বয়স সে কন্যা সন্তানকে রেখে সে যে অন্যের সাথে পালিয়ে যেতে পারে, এই বিষয়টা না মানে প্রথমে যখন চিঠিটা পড়ে ওই মেয়েটির বর, ওনা মানে উনি ভাবতে পারেনি যে এটা আদৌ মানে ওনার স্ত্রী লিখতে পারে। তো উনি ভেবেছিলেন এটা জাস্ট একটা ফালতু কোনো কাগজ, হয়তো কোনোভাবে ওনার ঘরে এসেছে। তো উনি তখন পাগলের মতো মানে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ওনার বউয়ের কথা সবাইকে জিজ্ঞেস করছে, বাপের বাড়িতে গিয়ে খোঁজ খবর করে, তারাও কিচ্ছু জানে না। এবং যখন ওই ছেলেটার নাম বলে, ওই চিঠিতে ছেলেটির নাম লেখা ছিল, ডাক নাম, তো ওই মেয়েটির বাপের বাড়ির কয়েকজন বলে যে হ্যাঁ এই নামের একটি ছেলে তাদের গ্রামে আছে, কিন্তু সেই ছেলেটি মানে অন্য জায়গায় কাজ করে, সেই গ্রামে থাকেই না, খুব মাঝে মধ্যে আসে। তো সেই ছেলের বাড়িতে যাওয়া হলো, সেই ছেলের বাড়িতে গিয়ে সে ছেলের বাড়ির লোক বলছে আমরা জানি না, আমাদের ছেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে, সে এখন কোথায় আছে কী আছে আমরা কিছুই জানি না। আর তখনকার দিনে তো এত মোবাইল ফোনের তো অ্যাভেলেবিলিটি ছিল না যে মোবাইল নাম্বার ট্র্যাক করে কাউকে খুঁজে বার করা হবে। তো সেই জায়গা থেকে কিছুই মানে প্রচুর খোঁজ খবর করা হলো, কিন্তু কিছুই হলো না। আর মানে মেয়েটির যে শ্বশুর শাশুড়ি বা পরিবারের লোকেরা বা পাড়ার লোকেরা, তারা তো মানে পুরো হতভম্ব হয়ে গেছে এই ঘটনায়, যে এই মেয়েটা এরকম একটা ঘটনা ঘটাতে পারে সেটা ওদের কাছে স্বপ্নেও তারা কল্পনা করতে পারেনি। এতটাই তাদের অবাক লাগে যে এত ভালো সাদাসিধে মেয়ে নাকি এরকম। এদিকে বুঝতেই পারছেন একটা ছোট্ট 6 মাসের বাচ্চা রয়েছে, এবার তাকে মা ছাড়া মানুষ করবে কি করে। অগত্যা মানে বাচ্চাটির ঠাকুমা যিনি ছিলেন, তিনি বাচ্চাটাকে তখনকার মতো তাকে তো খাওয়ানো, পড়ানো, শোয়ানো সমস্ত কিছুই তো করতে হবে। এবার সে সেই দায়িত্ব নিল, সে যতটা পারছে বাচ্চাটা টেক কেয়ার করার চেষ্টা করছে। এদিকে ওই বাচ্চাটির যে বাবা, তার স্ত্রীর এই পালিয়ে যাওয়াটাকে কিন্তু কোনোভাবে মেনে নিতে পারলেন না। তিনি মানে মানে ঘরে কাজকর্ম তো ছিলই, কিন্তু উনি কোনো কাজকর্ম করতেন না। উনি একটা জায়গায় কাজ করতেন, সেখানে উনি কাজে যেতেন না। উনি খালি সেই সময়টা ঘুরে ঘুরে নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করতেন, বিভিন্ন জায়গায় লোককে বলে বলে রাখতেন। তো এই করতে গিয়ে উনি যেখানে একটা ছোটোখাটো কাজ করতেন, আর বাড়ির যেহেতু জমি জায়গা ছিল সেগুলো দেখতেন, তো উনি কিছুই করলেন না। উনি যেখানে চাকরি করতেন সেই কাজটা চলে গেল, যেহেতু উনি যেতেন না অর্ধেক দিন। এবার কাজ না হয়ে গেছে ঠিক আছে, বাড়িতেও যে জমি জায়গা রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো যে দেখভাল করা, সেখান থেকে যে ওনাদের মানে ওই ধানি জমি ঠমি আছে সেগুলো নিয়েও তো কাজ করতে হয়। উনি কিচ্ছু করতেন না, সারা দিন শুধুমাত্র সকাল হলে উনি বেরিয়ে পড়তেন, বেরিয়ে পড়ে উনি ওনার স্ত্রীকে খোঁজার চেষ্টা করতেন, কিন্তু উনি স্ত্রীকে কোথাও আর খুঁজে পেতেন না। এবার এইরকম যখন একটা অবস্থা হলো, তখন সংসারে একটা বিশাল আর কি শোচনীয় সময় চলে এলো ওনার। মানে ওরা 3 ভাই ছিল, বড় ছেলের বিয়ের এই অবস্থা, মেজো ছেলে রয়েছে, ছোট ছেলে রয়েছে, আর শ্বশুর শাশুড়ি। তো বাচ্চাটির ঠাকুমা তাকে যতটা পারছে ওইটুকু বাচ্চাকে আর কি কোলে করে মানুষ করা, খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছু। কিন্তু ওনার মানে প্রথম বউ চলে গেছে, অবশ্যই খারাপ লেগেছে, কিন্তু তারপরে সবথেকে বেশি যেটা ওনার খারাপ লাগে যে ওনার ছেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সে ঘরে বসে থাকলে বাইরে বেরোচ্ছে না, আর বাইরে বেরোলে সে কাজ করছে না। এরকম করতে করতে কিন্তু ওই বাচ্চাটির বাবার শরীর খারাপ হয়ে যায়। তাকে নিয়ে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তারবাবু বলেন যে দেখুন, ওনার সেরকম কোনো অসুবিধে নেই, কিন্তু ওনার উচিত এখন কোনো কাজে মন দেওয়া, কারণ ওনার মানসিক দিকটা ঠিক রাখাটা খুব দরকার। তাকে বিভিন্নভাবে বোঝানো হলো, এবং বিভিন্নভাবে বোঝানোর পরে মানে ওর মানে বাচ্চাটির ঠাকুমা, দাদু ঠাকুমা বোঝায়, এবং তখন ওই লোকটির একটি বন্ধু ছিল। তো সেই বন্ধুটি বলে যে এটা ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই মানে
পাড়ায় বেরোলে লোকজন জিজ্ঞেস করে, বাবা তোমার বউ কেন পালালো, বা কেন তোমাদের মধ্যে কি ভালো বনাবনি ছিল না, যা হয় আর কি। মানুষের মনে প্রচুর প্রশ্ন থাকে, এবং তখনকার দিনে মানুষ অতটা রাগঢাক করতো না, সরাসরি বলে দিত। এবার বুঝতেই পারছেন এই ধরনের প্রশ্নের উত্তর দিতে কারোরই ভালো লাগে না, তো উনি সেই জন্য বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। তো সেই সময় বাচ্চাটির বাবাকে তার এক বন্ধু বলে যে গুজরাটে একটা কাপড়ের বড় ফ্যাক্টরি আছে, ওখানে ভালো টাকাও দেবে, তো তুই কি কাজ করবি, আমি যাচ্ছি। তো এই কথাটা শুনে বাচ্চাটির যে দাদু ঠাকুমা ছিল তারা বলে যে দেখ, তোকে এমনিতেও নিজেকে তো কাজে ফিরতে হবে, কারণ বাচ্চাটা রয়েছে, ওকে বড় করতে হবে, টাকা পয়সা লাগবে, আর এই জমি জায়গা ধান চাষ করে কত টাকাই বা আসে সংসারে, তার মধ্যে এখানে কাজটাও চলে গেছে। তো বললো যে তুই চলে যা, এবং এক প্রকার জোর করেই কিন্তু মানে বাচ্চাটির বাবাকে গুজরাটে পাঠিয়ে দেয়, কারণ টাকা পয়সারও দরকার, সংসারে অভাব রয়েছে। এবার উনি গুজরাটে যায়, এবং সেখানে গিয়ে মোটামুটি মানে কিছুদিন ওনার খুব অসুবিধে হয়, সে বারবার বাড়ি চলে আসার মানে তাল করছিল, কিন্তু তার বাড়ি থেকে বলে দেয় যে দেখো তোমার মেয়েকে আমরা মানুষ করছি, কিন্তু টাকা পয়সা লাগবে, মেয়েকে তো আর যেভাবে সেভাবে মানুষ করা যাবে না। তো বাধ্য হয়ে বাচ্চাটির বাবা কাজটাকে কন্টিনিউ করে গুজরাটে। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েটির যে ঠাকুমা ছিল সে কিছু বছর খুব বাচ্চাটাকে আর কি ছোট থেকে বড় করার জন্য খুবই খাটাখাটনি করে, কিন্তু উনি একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এবার বাড়িতে একটাই মহিলা মানুষ, তার পক্ষে ওই বাচ্চাটাকে সারাক্ষণ দেখভাল করাটা, সুস্থ থাকলে তাও সম্ভব, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, এবার কি করবে। তো তখন উনি ভাবলেন যে উনি ওনার মেজ ছেলের বিয়ে দেবেন। মেজ ছেলের বিয়ে হলে একটা বউ আসবে বাড়িতে, সে অ্যাটলিস্ট মেয়েটাকে দেখাশোনা করতে পারবে। তো উনি প্ল্যান মাফিক মেজ ছেলের বিয়ে দিলেন। এবার মেজ ছেলের বউ এলো, সেই বউ মোটামুটি ভালোই ছিল, বাচ্চাটাকে দেখাশোনা প্রথম দিকে করতো, কিন্তু যখন সেই বউটির নিজের বাচ্চা হয়ে গেল তখন কিন্তু সে এই মেয়েটির দিকে মানে বড় ছেলের মেয়ের দিকে সে অতটা আর মনোযোগী হতে পারল না। খুব স্বাভাবিকভাবেই সে তখন নিজের বাচ্চাকে নিয়ে চিন্তাভাবনা করছে। এবার এই রকম যে একটা অবস্থা সৃষ্টি হলো, তখন বাচ্চাটার বয়স প্রায় 7-8 হয়ে গেছে। ছোটবেলা থেকে একদম ছোটবেলায় মা চলে গেছে রেখে, এবার ঠাকুমা যতটা পেরেছে যতদিন পেরেছে ওকে ভালোভাবে মানুষ করেছে, ভালো করে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু করে, কিন্তু লাস্টে যখন ওর ঠাকুমা অসুস্থ হয়ে পড়লো তখন থেকে কিন্তু মেয়েটার যত্নে ঘাটতি পড়ল। আর ওর বাবা যে গুজরাট চলে গেল, সেখানে গিয়ে ওর বাবা তো খুব বেশি যে টাকা পয়সা স্যালারি হিসেবে পেতেন তা তো নয়, তো ওখানে উনি মানে অনেকগুলো কর্মী আর কি একসাথে একটা ঘর ভাড়া নিয়ে থাকতো, ফলে মেয়েকে নিয়ে ওখানে যাওয়ার মতো অবস্থা ভদ্রলোকের ছিল না। আর তার থেকেও বড় কথা, টাকা পয়সা থেকেও যে বড় যে ব্যাপারটা ছিল, যেহেতু লোকটা সারাদিন ফ্যাক্টরিতেই কাজ করতো, তো বাচ্চা মেয়েটাকে কে দেখবে। তো উনি বছরে 2-3 বার আসতেন, মেয়েকে বাড়িতে আসতেন, মেয়ের সাথে দেখা করতেন, মেয়ের সমস্ত খরচাপাতি দিতেন, কিন্তু বাচ্চাটা না ছোট থেকেই একটা খুব অভাবের মধ্যে বড় হয়। সেই অভাবটা শুধুমাত্র মানে টাকা পয়সার দিকে হয়তো সেরকম অভাব ছিল না, কারণ ওর মেয়েটির বাবা মেয়েটির খরচাপাতি দিতেন, কিন্তু মেয়েটিকে ওর মনে কি চলছে, কোনোদিন হয়তো একটু মন খারাপ, কাকে বলবে, কারণ বাচ্চাটি যখন একটু বড় হয়ে যায় তখন থেকে ওর ঠাকুমার শরীর খারাপ হয়। আর বাকি ওর যে কাকিমা রয়েছে, সে নিজের সংসার, নিজের বাচ্চা, সেসব নিয়েই ব্যস্ত। তো ছোট থেকে না বাচ্চাটা কিরকম একটা একলা সেরে হয়ে পড়ে, বাড়িতে কাউকে পায় না নিজের মনের কথাগুলো বলার জন্য। তো বাচ্চাটার যখন ওরকমই 8-9 বছর বয়স, তখন ও না স্কুলে যেত, পড়াশোনা করতো, সবই ঠিক ছিল, কিন্তু ওর এক বান্ধবী হয় স্কুলে, তো তার বাড়িতেও খুব যাতায়াত ছিল, মানে সেই বাড়িতে গিয়ে ও গল্প করতো, ওর মনের কথা বলতো, এই রকম। আর সেই সময় ওদের বাড়িতে কোনো ফোন ছিল না, তো এই যে সোহিনী বলে যে মেয়েটি যিনি ঘটনাটা আজকে পাঠিয়েছেন, তো ওর মামা বাড়ির পাশের বাড়ির ঘটনা, তো ওদের বাড়িতে একটা ল্যান্ড ফোন আসে, সেই সময়টা ফোন ছিল। তো মাঝে মধ্যে কি হতো, মেয়েটির বাবা ওই ফোনে ওদের ফোনে ফোন করতো, সোহিনীর মামা বাড়ির ফোনে ফোন করতো, আর যেহেতু পাশের বাড়ি তো বাচ্চাটাকে ডেকে দিত, তো ও একটু কথা বলতো, আর সারাটা দিন কিন্তু মেয়েটা ওরকম নিজের মতো করেই থাকতো। এরপর আস্তে আস্তে মেয়েটির যে ছোট কাকা তারও বিয়ে হয়, এবং সবাই যখন নিজের নিজের জীবন নিয়ে নিজের নিজের সংসার নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, তখন সোহিনী কিন্তু সত্যি খুব একা হয়ে পড়ে, এবং আস্তে আস্তে
সোহিনীর যে ঠাকুমা ছিলেন তিনি একদিন গত হলেন, আর ওর দাদু যে ছিল সে দাদুও খুব বৃদ্ধ হয়ে গেলেন। এবার মেয়েটার তো খুবই আর কি একলা সেরে হয়ে পড়েছে। মানে মেয়েটির যে বাবা ছিল, তো তাকে একদিন তাকে একবার ডাকা হলো এবং তাকে বলা হলো যে তুমি একটা কাজ করো, তুমি এবার মেয়েকে নিয়ে যাও, কারণ ঠাকুমা মারা গেছে। ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন বিছানাতে থাকলেও তিনি মেয়েটা খেয়েছে কি না, ও কি খাবে, ও কি পরবে, ওর কি লাগবে, এগুলো নিয়ে উনি খোঁজ খবর করতেন। এবার ঠাকুমাও যখন মারা গেলেন তখন কিন্তু দাদুরও অবস্থা খুবই খারাপ। তো দাদু বলল, মেয়েটির দাদু আর কি ওর বাবাকে বললো যে তুই মেয়েটাকে নিয়ে যা। এবার নিয়ে যা বললি তো আর নিয়ে যাওয়া যায় না। তো উনি কী করে নিয়ে যাবেন, কারণ উনি সারাদিন ফ্যাক্টরিতে কাজ করে, মেয়েটাকে কে দেখবে, মেয়েটার পক্ষে তার একা একা বাড়িতে থাকা সম্ভব নয়। তো উনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মেয়েটির যে মামা বাড়ি, মানে ওই ওর মা যে পালিয়ে গেছিল, সেই মায়ের বাপের বাড়ি থেকে কিন্তু এই মেয়েটির কোনো দায়িত্ব নেয়নি। তারা বলেছিল যে আমরা এমনি, ওদের অবস্থা এমনিই খারাপ ছিল। আর মেয়েটির এক মামা ছিল, তো সেই মামার এমনি নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সে বলেছে আমি তো মেয়ের দায়িত্ব নিতেই পারবো না। আর আমার যে দিদি, সে কেন পালিয়ে গেছে, কী জন্য পালিয়ে গেছে, কার সাথে পালিয়ে গেছে, সেসব বিষয়ে আমরা কিছু জানিই না, আমরা কিছুই জানি না। ফলে তার মেয়েকে আমরা বাড়িতে নিয়ে এসে কী করে মানুষ করবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। ওরা আগেই হাত তুলে দিয়েছে। এবার মেয়েটির যে বাবা, সে ভাবছে এবার কী করবে, কারণ সে তার ভাইয়ের বউদেরকে রিকোয়েস্ট করেছে যাতে মেয়েটাকে একটু দেখে, কিন্তু তারা যে একেবারে দুচ্ছাই করতো মেয়েটিকে তা নয়, কিন্তু খুব যে মেয়েটার খেয়াল রাখতো সেটাও কিন্তু নয়। আর এই মেয়েটা, এই বাচ্চা মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়, ওর মধ্যে না একটা অদ্ভুত ক্যারেক্টার আসে। সেটা হচ্ছে কিছুটা ওর মায়ের মতো, ও মুখে কাউকে কারোর সম্পর্কে কিছু বলা, মুখে কাউকে হয়তো রেগে গিয়ে কিছু বলে দেওয়া বা কোনো অভিযোগ করে, সেগুলো কিছু করতো না। ফলে মেয়েটার মনের ভিতরে কি কখন চলছে, কখন দুঃখ পাচ্ছে, কখন কষ্ট পাচ্ছে, কখন আনন্দ পাচ্ছে, সেটার বহিঃপ্রকাশ খুব একটা বেশি হতো না। ফলে ওর ওর মনের ভিতরে কি চলছে সেটা বোঝা যেত না। এবার ওর বাবা তো ভাবলো যে এবার সত্যি তো মেয়েটাকে তো এবার নিয়ে আসতে হবে। তো ওইখানে উনি ওনার আরও যারা সহকর্মী ছিল, তো তারা তখন বলল যে আচ্ছা একটা কাজ করো, ওনারা তো একটা বড় ফ্যাক্টরিতে কাজ করতেন, সেটা কাপড়ের ফ্যাক্টরি ছিল। তো ওইখানে একটি মেয়ের কথা ওই বাকি যারা কর্মী ছিল তারা বলে যে একটি মেয়েকে আমরা চিনি, বড় ফ্যাক্টরির বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। তো সেই মেয়েটি নাকি খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল, কিন্তু তারপরে কোনো কারণে তার স্বামী মারা যায়। অনেক বয়স্ক একটা লোকের সাথে বিয়ে হয়েছিল, গুজরাটে, রাজস্থান গুজরাট এইসব দিকে না, একটা সময় ছিল যখন মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হতো। কার সাথে বিয়ে দেওয়া হচ্ছে, তার বয়স কী, সে আদৌ কী করে, এগুলো দেখা হতো না। মেয়ে হয়েছে যত তাড়াতাড়ি ঘাট থেকে নামানো যায়। তো বলছে যে ওই মেয়েটি খুব ভালো, তো তুমি একটা কাজ করো, তুমি মেয়েটির সাথে একটু কথা বলো, যদি তোমার মেয়েটিকে ঠিক লাগে তাহলে তোমরা বিয়ে করে নাও। বিয়ে করে নাও, তাহলে তোমরা দুজনে যদি সংসার করো তাহলে তুমি তোমার মেয়েটাকেও রাখতে পারবে, ও একটা ফ্যামিলি পাবে। আর এই যে মেয়েটি আছে, ওরা আর কি চেনে, যে মেয়েটিও খুব ভালো মেয়ে, তুমি একবার কথা বলো। এবার সত্যি বলতে কি, ওই লোকটি, ওই বাচ্চা মেয়েটির যে বাবা, সে কিন্তু দ্বিতীয়বার বিয়ের কথার আগে, ওই সময়ের আগ অব্দি কোনো দিন ভাবেননি, কারণ বিয়ে করার হলে উনি আগেই করে নিতেন, অনেকগুলো বছর হয়ে গেছে উনি ওনার স্ত্রী ছেড়ে চলে গেছে। এবার উনি না ব্যাপারটায় প্রথমে রাজি হয়নি, উনি বললেন না আমি বিয়ে করবো না, বিয়ে যদি করার হতো আমি আগেই করতে পারতাম। কিন্তু যেটা হলো, যে বাচ্চা মেয়েটা যে ওখানে অবহেলায় বড় হচ্ছে, ওর যে একটা দুঃখ কষ্টের মধ্যে আছে, সেটা কিন্তু ওর বাবা আস্তে আস্তে বুঝতে পারলো। কারণ সে বাড়িতে হঠাৎ করে হয়তো আসতো, এসে দেখতো যে মেয়ের জামা কাপড়গুলো নোংরা হয়ে পড়ে রয়েছে, মেয়ে কি খেলো না খেলো বাড়িতে কেউ দেখছেও না। মেয়েকে যখন জিজ্ঞেস করছে যে আজকে কী খেয়েছিস, সে বলছে ডাল ভাত সবজি খেয়েছে, অথচ মেয়ের সমস্ত দায় দায়িত্বের জন্য একটা যথেষ্ট ভালো পরিমাণ টাকা কিন্তু ওর বাবা পাঠাতো। তো উনি বুঝতে পারলেন যে ওনার ভাই বা ভাইয়ের বউ কেউই মেয়েটার দায়িত্ব নিতে রাজি নয়, অথচ সে সংসারে টাকা পাঠাচ্ছে। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, আমি মেয়ের কথা ভেবে হলেও আমি বিয়েটা করব। তো উনি ওনার কাজের জায়গায় সেই গুজরাটি যে মেয়েটি ছিল, যার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল, তার সাথে কথাবার্তা বলে এবং
বাড়ির লোককে জানিয়েই, মানে ওই ভদ্রলোক তার বাড়ির লোককে, মানে তার বাবা ভাইদেরকে জানায়, এবং জানিয়ে ওই গুজরাটেই কিন্তু ওই মেয়েটির সাথে একটা মন্দিরে বিয়ে হয়। এবং বাচ্চাটির বাবা, সে বিয়ের সময় মানে ওই যাকে বিয়ে করেছিল আর কি, তাকে বলেই বিয়ে করে যে দেখো আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে এসে রাখবো, আর আমার মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে, তোমাকে আমার মেয়ের জন্য বিশেষ কিছু করতে হবে না, কিন্তু ওকে একটু দেখো, ওকে একটুখানি একটু দেখভালটুকু করো। যাই হোক, তো উনি বিয়ে করলেন এবং ওই মেয়েটিও রাজি হয়ে গেল। তো বিয়ের পরে এই ভদ্রলোক তার ওই তখন ওই বয়স 8.5-9 হবে, মেয়েটিকে নিয়ে গুজরাট চলে গেল। এবার এই অবধি যে আপনারা ঘটনাটা শুনলেন, এই অবধি কিন্তু ঘটনাটার একরকম ব্যাপার ছিল। এবার মেয়েটিকে নিয়ে এলো, তো উনি একটা আলাদা বাড়ি ভাড়া করে, মানে লোকটির এই দ্বিতীয় বউ আর ওনার মেয়ে, এই তিনজনে মিলে থাকা শুরু করলো। এবং উনি একটা বিষয় খেয়াল করলেন ভদ্রলোক, যে উনি যাকে বিয়ে করেছেন সে কিন্তু মেয়েটিকে মানে খারাপ বাসে না। মেয়েটাও বড় হয়ে গেছে, মেয়েটাকে মানে কোনো রকম জোর জবরদস্তিও করে না যে না আমাকে মা বলে ডাকতেই হবে বা এরকম কিছু, সেরকম কিছু বলে না, কিন্তু মেয়েটা কি খাবে, কি পরবে, কি করবে, সমস্ত কিছু কিন্তু খেয়াল রাখে। আর ওই যে মেয়েটি ছিল যাকে উনি বিয়ে করেছিলেন, তো সে কি করেছিল, মেয়েটাকে যাতে উনি দেখাশুনো করতে পারে, তো যেহেতু কাপড়ের ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, সেখানে বিভিন্ন শিফটে কাজ চলতো, তো সেরকম করেই একটা অ্যাডজাস্ট করে উনি শিফটে কাজ করতো। তো মোটামুটি কিন্তু মানে একটা ভালোভাবেই কিন্তু এই সংসারটা শুরু হলো। কিন্তু এর কিছুদিনের মধ্যেই, মানে যেহেতু বাচ্চাটির বাবা ওর সাথে সেভাবে থাকতো না, ফলে বাচ্চাটা মানে নিজের মেয়ে কীরকম, তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম আছে, কি কি ভালো লাগে কি ভালো লাগে না, সেই বিষয়ে কিন্তু ওনার যে বিশাল খুব নলেজ ছিল তা কিন্তু নয়। খুব স্বাভাবিকভাবে উনি তো মানে সেইভাবে তো মেয়েকে পাননি। এবার হঠাৎই দেখছে যে মেয়ে ছোট ছোট বিষয় খুব রাগ করে, এবং যেহেতু একটু চাপা প্রকৃতির, মেয়েটির মা যেরকম একটু চাপা প্রকৃতির, তো সেরকমই এই বাচ্চাটাও সেরকমই হয়েছে। ফলে ওর রাগ হয়েছে বোঝা যেত, খেত না, খেতে চাইতো না, কখনো কোনো জিনিস হয়তো হাতের সামনে রেখলো ফেলে দিল, কিন্তু চিৎকার চেঁচামেচি করা বা মন খুলে কথা বলা যে আমার কী খারাপ লেগেছে বা কী ভালো লাগেনি, সেটা কিন্তু বলতো না। এবার লোকটি তখন তার স্ত্রীকে বলেছে দেখো তুমি একটু কিন্তু দেখো ও কেন রাগ করছে, কেন ও খেলো না। এবার সেই বউটি চেষ্টা করছে বোঝার, কিন্তু সে তো কিছুই বুঝতে পারছে না। তো তখন উনি ভাবলো যে ঠিক আছে, মেয়েকে হয়তো একটা জায়গা থেকে নিয়ে এসেছি, ও হয়তো অ্যাডজাস্ট করতে ওর অসুবিধে হচ্ছে, কারণ কারোর সাথে কথা বলতে গেলেও সেখানে হিন্দিতে কথা বলতে পারে, একটা ভাষাগত সমস্যা রয়েছে। তারপরে মেয়েটাকে একটা নতুন স্কুলে ভর্তি করেছে, সেই স্কুলেও একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে। তো সব কিছু মিলিয়ে উনি ভাবলেন যে ঠিক আছে, ওর হয়তো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে, সেই জন্য হয়তো এরকম হচ্ছে। তো উনি মেয়ের উপরে কোনো জোর জবরদস্তি দেননি, মানে বলার চেষ্টা, জিজ্ঞেস করা যে না কেন এরকম করছে, সে কিছুই আর কি করে। বাট বিষয় যেটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে ওনার মেয়ে বিভিন্ন সময় খুব অদ্ভুত অদ্ভুত কারণে জেদ করত, এবং কোনো কারণে যদি সেই মানে জেদটা মেটানো না হতো, মানে খুব অদ্ভুত রকমভাবে রিয়্যাক্ট করতো। এবং সেই রিয়াকশানটা কিন্তু অদ্ভুত টাইপের, আমি কেন বলছি সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। হয়তো ও সেই মুহূর্তে এমন একটা কিছু চেয়েছে যেটা সেই মুহূর্তে দেওয়া সম্ভব না, সেটা হয়তো খুব অদ্ভুত একটা জিনিস, মানে কোনো খাবার হোক বা কোনো জামা কাপড় হোক, সেরকম কিন্তু কিছু নয়। বা ও হয়তো বললো যে রাত 12টার সময় একটু বাইরে বেরোবে। এবার স্বাভাবিকভাবেই বাচ্চাটির বাবা মা বারণ করবে যে কেন তুমি এত রাতে বেরোবে। তো ও কি করতো, মানে দেয়ালে মাথা ঠুকতে যেত। এবার এই বিষয়গুলো যখন মেয়েটির বাবা খুব ভালো করে লক্ষ্য করতে থাকে, তো উনি ভাবলেন যে না, এটা তো ঠিক নয়। তো উনি মেয়েকে বোঝালেন যে কেন তুমি যাবে, কেন তুমি সবসময় এরকম জেদ করো। কারণ লোকটাও কিন্তু খুব কষ্ট করে ওরকমভাবে একটা গুজরাটে আলাদা করে জায়গা করে একটা সংসার করা, সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকা, সেটাও একটা সমস্যা ছিল। কিন্তু এত কিছুর মধ্যে উনি সব কিছুকে খুব ভালোভাবে রাখা, যাতে ওনার মেয়েও খুব ভালোভাবে থাকতে পারে, উনি সেই চেষ্টাটা করতেন। কিন্তু যখন উনি দেখতেন যে ওনার মেয়ে শুধু শুধু ছোট ছোট কারণে অশান্তি করছে, জেদ করছে, তো উনি না সেটা সহ্য করতে পারতেন না। তো কখনো কখনো একটু বকাবকি করে ফেলতেন। আর মেয়েটাকে যদি বকাবকি করা হতো, তাহলে ও একদিন দুদিন ধরে টানা কিন্তু ও জেদ করতো, খেতে চাইতো না, ঘুমোতে চাইতো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানে সারাদিনও একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, ওকে বললেও খাবে না, মুখ খুলবে না, এরকম। এবার ওর মেয়েটির বাবা ভাবছে যে এতদিন
সে গ্রামের বাড়িতে ছিল, এরকম যে হতো সেটা কিন্তু শোনেনি। মানে মেয়েটির যে ঠাকুমা যে ওকে মানুষ করে ছোটো থেকে, কখনো তার মুখেও শোনেনি যে মেয়েটা এরকম জেদি। কিন্তু উনি ভাবতেন যে এখানে সে কেন জেদ করছে, ওখানে তো ওর দেখাশোনার জন্য সেরকম কেউ ছিলও না, যতদিন ঠাকুমা বেঁচে ছিল করেছিল। এবার কি কারণে মেয়েটা এরকম করছে সেইটা কিন্তু কেউ বুঝতে পারছে না, না লোকটির স্ত্রী বুঝতে পারছে না লোকটি বুঝতে পারছে। এবার ওনারা খুব সমস্যায় পড়লেন যে মেয়েটাকে কি করবে, মেয়েটাকে নিয়ে। ওর স্কুলে যেটুকু প্রথম প্রথম সমস্যা হয়েছিল সেগুলো আস্তে আস্তে মিটেছে, ঠিক হয়েছে। কিন্তু তা সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও কেন যে মেয়েটা এরকম অদ্ভুত টাইপের আচরণ শুরু করেছে তার কারণ কিন্তু কিছুতেই এরা কেউ খুঁজে বার করতে পারল না। এবারে কোনো কিছু ভেবে যখন কিছু পাওয়া যাচ্ছে না যে কেন মেয়েটা এরকম মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করছে, তো তখন আর কি মেয়েটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তো ডাক্তারবাবু দেখলেন মেয়েটিকে, কিছু মানে সাইকোলজিক্যালি মেয়েটাকে আর কি কিছু পরামর্শ দিলেন। তো সব কিছুই ঠিকঠাক, মেয়েটার শারীরিক কোনো অসুবিধে নেই, সব মেয়েটা একদম পারফেক্টলি সুস্থ আছে। কিন্তু মেয়েটার এই স্বভাবের কিন্তু কোনো পরিবর্তন হলো না, এবং মাঝে মধ্যে মেয়েটা কীরকম একটা রাগে কাঁপতে থাকে এবং খুব অদ্ভুতভাবে কোনো একটা দেয়ালের দিকে, কিছু একটার দিকেও একদৃশ্যে চেয়ে থাকে। এবং খুব মানে একদমই যাকে বলে আনএক্সপেক্টেড ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে মেয়েটা কোনো দিনও, ছোটো থেকে বড় অবধি মেয়েটা কোনো দিনও কিন্তু মেয়েটার নিজের যে মা, ও জন্মদাত্রী যে মা, তার কথা কোনো দিন বলেনি। মানে বাড়িতেও কখনো কারোর সাথে আলোচনা করেনি, বা ওর বাবার সাথেও কখনো এই বিষয়ে কখনোই কোনো কথা বলেনি। কিন্তু মেয়েটার বাবা লক্ষ্য করতে থাকে যে ও যখন দেয়ালের দিকে এক দৃশ্যে তাকিয়ে থাকে, বা মনে হয় যেন রেগে খুব মানে রাগে একদম ও ছটফট করছে, হঠাৎ করে ওর মেয়েটা ওর মায়ের নামটা মুখে আনত। এবার এটা যেদিন প্রথমবার মেয়েটির বাবা লক্ষ্য করে, উনি না খুব অবাক হয়ে যান, এবং উনি ভাবছে যে আজ থেকে মানে কোনো দিনও আজ পর্যন্ত মেয়েটা ওর মায়ের সম্পর্কে বিশেষ কিছু কখনো জিজ্ঞেস করেনি, কখনো এই নিয়ে কথা বলেনি, হঠাৎ করে মেয়েটার কি হলো। এবং মেয়েটা যে ছোট থেকে ও দাদু ঠাকুমার কাছে মানুষ হয়েছিল, ও দাদু ঠাকুমাও কিন্তু কখনো বলেনি যে ওর মাকে নিয়ে খুব চিন্তিত বা মায়ের কথা খুব জিজ্ঞেস করেছে, এরকম কিন্তু কিচ্ছু না। তো মেয়েটা কিছুটা সময়ের জন্য পুরো অস্বাভাবিক হয়ে যেত, মানে মনে হতো যেন ও নিজের মধ্যে নেই। আর সেই সময় যদি এই মেয়েটিরই যে দ্বিতীয় যে মা, বাবা যে দ্বিতীয় যে বিয়ে করেছে যে স্ত্রী, তাকে দেখলেও খুব রেগে যেত। এবার লোকটা খুব কনফিউজ হয়ে যায়, মেয়েটির বাবা কনফিউজ হয়ে যায় যে মানে উনি যতক্ষণ দেখেন মানে ওনার এই দ্বিতীয় স্ত্রী, সে কিন্তু তার মেয়ের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে, তার খাওয়া পড়ার সমস্ত খেয়াল রাখে। তো ভাবছে যে ও তো কোনো খারাপ ব্যবহার করে, তাহলে ওর প্রতি এত রাগ কেন। এবার কি করবে কিছু বোঝা যাচ্ছে না। ডাক্তার দেখিয়েছে, ডাক্তারের সেখান থেকেও কিছু বেরোয়নি। এবার উনি না এই বিষয়টা সম্পর্কে, ওনারা যে আর কি ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানের কিছু দু তিনজন আর কি খুব ভালো সহকর্মী ছিল, তাদেরকে উনি এই বিষয়টা শেয়ার করেছিলেন যে এরকম এরকম ব্যাপার, মেয়েটাকে নিয়ে যে কী করবো বুঝতে পারছি না। কিছুদিন সব কিছু ভালো চললো, মেয়েটা স্কুলে ভর্তি হলো, কিন্তু হঠাৎ করে এরকম একটা ওর অসুবিধে শুরু হয়েছে। এবার গুজরাটের দিকে, মানে আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকে জানেনও না, গুজরাটের দিকে না প্রচুর মানুষ আছে। যেহেতু গুজরাটে দ্বারকা, ভেট দ্বারকা রয়েছে, শ্রীকৃষ্ণজির মানে এক মহান তীর্থস্থান রয়েছে দ্বারকা। তো ওখানকার মানুষেরা বেশিরভাগই এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু শ্রীকৃষ্ণজিকে, অর্থাৎ দ্বারকানাথজি বলে ওনারা, তো দ্বারকানাথজিকে খুব মানে। তো ওই যে কয়েকজন কর্মী যাদের সাথে উনি শেয়ার করেছিলেন, তো তাদের মধ্যে একজন বলে যে মানে তাদের বাড়িতে আর কি ওই দ্বারকানাথজি বাঁকে বিহারীর একটা ছোট্ট মন্দির মতো আছে, এবং ওই যে ভদ্রলোক যে কর্মী, তার মা ওই মন্দিরের দেখাশুনো করেন, আর ওনার মা প্রচুর বয়স। এবার ওনারা যে গ্রামে থাকেন গুজরাটে, সেই জায়গায় ওনাদের বাড়ির একটা নাম আছে। যেহেতু ওই ভদ্রলোকের মা অনেক বয়স, কিন্তু তিনি মানে খুব ছোট থেকে বাঁকে বিহারীজির পুজো করে, শ্রীকৃষ্ণজিকে সেবা করে, খুব মানেন। আর ছোট্ট একটা ঘরের বাড়ির সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে প্রচুর লোকজন আসে। এবং ওই ভদ্রমহিলা, তার না মানে গ্রামের লোকেরা বিশ্বাস করে যে উনি কখনো যদি কাউকে দেখে কিছু বলে সেটা কখনো ভুল হয়নি। মানে ওই ভদ্রমহিলা হয়তো কাউকে দেখে একটা কিছু মন্তব্য করেছে বা একটা কিছু বলেছে,
তখনকার মতো হয়তো কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে উনি যেটা বলেছে সেটাই হয়েছে, এরকম ব্যাপার। তো উনি বলে যে তুমি একবার তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি এসো। তো লোকটা বলেছে ঠিক আছে। এবার মেয়ে এমনি সময় কিন্তু খুব স্বাভাবিকভাবেই রয়েছে, মেয়ের কারোর উপরে কোনো রাগ নেই, ঝাল নেই। আর যেহেতু মেয়েটা, ওই যে বলেছিলাম মেয়েটার মা যেরকম চাপা প্রকৃতি ছিল, মেয়েটার মাকে দেখে যেমন বোঝা যেত খুব সহজ সরল, ভাজা মাছ উল্টে খেতে জানে না, খুব ভালো করে সংসার করেছিল, তারপরে যে তার মনের মধ্যে এত কিছু চলছিল, সে যে একজনের হাত ধরে পালিয়ে যাবে এটা যেমন কেউ ভাবতে পারেনি। তো সেই মানে সেই চাপা স্বভাবের যে একটা যে প্রকৃতি হয়, সেটা কিন্তু এই মেয়েটার মধ্যে এসেছিল। মেয়েটা খুব চুপচাপ থাকতো। তো মেয়েটিকে ওর বাবা বিভিন্ন সময় জিজ্ঞেস করে যে মানে উনি যাকে আর কি বিয়ে করেছে সে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা, কোনো খারাপ কথা বলেছে কিনা, কিন্তু মেয়েটা বলে যে না, কিছু না। যাই হোক, তো কারণ তো কিছু বুঝতে পারছে না। তো একদিন মেয়েটিকে নিয়ে আর ওনার স্ত্রীকে নিয়ে ওই লোকটা ওই ভদ্রলোকের বাড়ি গেছে। গুজরাটেরই একটা গ্রামের দিকের বাড়ি, তো সেখানে গেছে। এবার যাবার পরে মানে মেয়েটাকে বলেছে যে, মানে ওই ভদ্রলোক বলে দিয়েছে যে তুমি তোমার মেয়েকে কিন্তু কিছু বলবে না, জাস্ট বলবে এমনি ঘুরতে যাচ্ছি, তো নিয়ে আসবে। তো নিয়ে গেছে। এবার ওনাদের বাড়ির, গ্রামের বাড়ি তো বেশ বড়, আর ঢুকতেই একটা রকম সুন্দর ছোট্ট ওরকম বাঁকে বিহারীজির ছোট্ট মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো। তো এখানটাতে মানে গরমকাল, কিন্তু গুজরাটে বিকেলের পর একটা সুন্দর হাওয়া দেয়। তো বাইরেই সবাই বসে গল্প টল্প করছে, চা আরও মিষ্টি খাবার দাবার সব ওদের দিয়েছে, তো ওরা খাচ্ছে। আর ওই লোকটি ওনার মাকে ব্যাপারটা আগে থেকে বলে রেখেছিল। তো ওর মা মেয়েটিকে বলছে যে আসো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। তো বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই মন্দিরের আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে মানে দেখাতে দেখাতে মন্দিরের সামনে একদম বাঁকে বিহারীজির সামনে ওকে বসিয়েছে। বসিয়ে ওকে মানে ওই ওখানে প্রদীপ তো জ্বালানোই ছিল, তো বলছে তুমি একটু প্রদীপের উপরে হাতটা দাও। এবার যে মুহূর্তে প্রদীপের উপরে হাতটা দিতে যাবে সেই মুহূর্তে না মেয়েটা পিছিয়ে এসছে। মানে তখনও হাতও দেয়নি, মানে প্রদীপের শিখার উপরে হাত দিল, একটু তাপ লাগলো, ও পিছিয়ে এলো, সেটা এক জিনিস, কিন্তু দিতেই পারেনি। তো মেয়েটা না মানে যে মুহূর্তে, মানে এতক্ষণ অবধি মেয়েটা কিন্তু পুরো স্বাভাবিক ছিল, ভালো দেখছিল, ঘুরছিল। মেয়েটা ওখানে থেকে অল্প অল্প হিন্দি বুঝতে পারছে, মানে বোঝা স্টার্ট করেছে, খুব ভাঙা ভাঙা হিন্দি বলতে পারতো। ও কিন্তু বেশ এনজয় করছিল। কিন্তু যে মুহূর্তে ওকে ওই সামনে এসে বসিয়েছে আর বলেছে প্রদীপের উপরে হাত রাখো, ও মানে একদম ঝটকা দিয়ে পিছিয়ে এসছে। বাকিরা একটুখানি অবাক হয়ে গেছে ওর এই রিয়াকশনটা দেখে। তো তখনই বলছে যে আমি এখান থেকে চলে যাব, মানে আমাকে চলে যাব এরকম করে বলছে। তো তখন ওই ভদ্রমহিলা, অনেক বয়স, তিনি বললেন যে, মানে হিন্দিতে আর কি সে বলছে যে তোমরা কেউ মানে ওর দিকে তাকিও না, মানে তোমরা যে ওর কথা শুনতে পাচ্ছ সেটা মানে ও যেন বুঝতে না পারে। ও যতই বাড়ি যাও বলুক, কিচ্ছু করবে না, চুপচাপ তোমরা নিজের মতো গল্প করো, আমি ব্যাপারটা দেখছি। তো মেয়েটার হাতটাকে আলতো করে ধরে ওকে চেপে ওখানে বসিয়েছে। বসিয়ে বলছে যে, মানে হিন্দিতে আর কি বলছে যে, মানে আর কি মন্ত্রতন্ত্র কিছু ঠাকুরের বলে বলছে যে তুমি তুমি মেয়েটার, মানে একটা অন্য কারোর উদ্দেশ্যে আর কি বলছে যে তুমি মেয়েটার মধ্যে কেন আছো, মেয়েটা তো কষ্ট পাচ্ছে, তুমি মেয়েটার মধ্যে কেন আছো। আর ওর মানে ওর কি ওর বাবার উপরে বা ওর বাবার যে দ্বিতীয় স্ত্রী তার কারোর উপরে কি রাগ আছে। এবং সেই সময় কিন্তু মেয়েটা না মানে কিরকম একটা উস্কুস করছে, মনে হচ্ছে না ও নিজের মধ্যে নেই, মানে কোনো দিকে স্থির হয়ে তাকাতে পারছে না, কিরকম একটা চোখ মুখ সরছে, মানে ওর চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। তো উনি তখন চোখ বন্ধ করে মানে বয়স্কা মহিলাটি কিছু একটা বুঝলেন, কিছু একটা শুনলেন মনে হলো। তো তারপরে ওর মাথায় একটা ঠাকুরের ফুল ছুঁয়ে দিলেন, এবং ছুঁয়ে দিয়ে ওখানে একটা খাটিয়া মতো পাতা ছিল, ওখানে ওকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে ওকে ওকে একটা বালিশ দিয়ে বলছে যে ও একটু একা থাকো, একটু সুখ কিছু হবে না, আমরা আছি, আমার বাড়িরও আরও মেয়ে বউরা আছে, বলছে ওখানে থাক, তোমরা চলে এসো দিক থেকে। তো এসেছে। অন্যদিকে যখন এসেছে তখন মানে ওই ভদ্রমহিলা বলছে যে তোমার মেয়ের ভিতরে একটা আত্মা আছে, একটা খুব শক্তিশালী আত্মা আছে, যে আত্মাটা কিন্তু খারাপ আত্মা নয়, ভালো আত্মা। বলছে যে যদি খারাপ আত্মা হতো তোমার মেয়ের কিন্তু এতদিনে কোনো বড়সড় ক্ষতি হতো, আর যদি ক্ষতি নাও হতো তাহলেও ও কিন্তু যে স্বাভাবিক জীবনযাপন করছে, পড়াশুনো করছে, খেলাধুলা করছে,
বা ও যে এখানে এসেছে, আমার মন্দিরে এসেছে, এটাও করতে পারতো না। কিন্তু যে আত্মাটা আছে, সেই আত্মাটা বিশেষ কোনো কারণে এখানে আছে। এবং ওর তখন মানে আর কি, লোকটা তো খুবই, বাচ্চাটির বাবা আর কি খুবই আর কি অবাক হয়ে গেছে এগুলো শুনে, ভয়ও পেয়ে গেছে যে মেয়ের মধ্যে এরকম একটা আত্মা আছে, মানেটা কি। তখন উনি বলছেন যে এবার আমি তাহলে কী করবো, মেয়েকে আমি কী করে সুস্থ করবো, মেয়ে এরকম মাঝে মধ্যে করে। তখন উনি বলছেন যে আপনার মেয়ের একজনের উপরে খুব রাগ আছে, মানে রাগ অভিমান সব কিছু মিলিয়ে আছে। তো ওটা কার উপরে আছে না, সেটা হচ্ছে ওর নিজের মায়ের উপরে আছে, ওর জন্মদাত্রী মায়ের উপরে ওর খুব রাগ আছে। তো তখন বলছে যে আপনি এটা কি বলছেন, আমার মেয়ে ছোট থেকে মানে একদম 6 মাস বয়সে ওকে ছেড়ে চলে গেছে, মানে ওর সাথে মানে মায়ের সাথে যে একটা অ্যাটাচমেন্ট সেটা কোনোদিনও তৈরিই হয়নি, মানে ও তো দেখেনি, ও তো মনেও নেই। আর ওনাদের যে বিয়ে হয়েছিল সেই বিয়েটাও খুব সাদামাটাভাবে হয়েছিল, মানে ওর বাড়িতে টোটাল 3-4টেই হয়তো ওর বাবার ছবি ছিল মায়ের সাথে। তো কোনোদিনও মায়ের ছবি দেখতে চাওয়া বা মায়ের সম্পর্কে জানতে চাওয়া এটাও কোনোদিন করেনি। ফলে ওর মায়ের উপরে রাগ আছে এই বিষয়টা না ওর বাচ্চাটার বাবা বিশ্বাস করতে চায় না। বলছে আপনি কি বলছেন, বলছে হ্যাঁ, এবং এই আত্মাটা কেন ওর কাছে আছে, কি আছে সেটা আমি পুরোপুরি বলতে পারবো না। উনি বললেন যে ওনার একজন মানে ওনার আর কি একজন পরিচিত আছে যিনি এই কাজগুলো করেন, এবং তিনি খুব পাওয়ারফুল একজন ব্যক্তি। বলছে যে ওকে ওনার আশ্রমে নিয়ে যেতে হবে, যদি আশ্রমে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা জানা যাবে, না হলে কিন্তু তুমি মানে সত্যি কথা এই লোকটা নিজেও ভাবে যে উনি ওনার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আর মেয়েটিকে জিজ্ঞেস করেছে যে ওর মানে এই নতুন যে মা ওর লোকটি যাকে দ্বিতীয় বিয়ে করেছে তার উপরে ওর কোনো রাগ আছে কিনা, বলছে না, আর সত্যি থাকার কথাও নয়। তাহলে কেন করছে, কিছু তো কারণ আছে। আর হঠাৎ করে এই যে ও হাত পা থরথর করে কাঁপছে, কখনো খুব রাগ হচ্ছে, কখনো দেয়ালে মাথা ঠুকছে, এটা কেন হচ্ছে। তো উনি তখন রাজি হলেন। তো তারপরে একটা নির্দিষ্ট দিনে মেয়েটিকে নিয়ে ওই যে আশ্রম ছিল, সেটা জামনগরের দিকে একটা আশ্রম, সেখানে নিয়ে যায়। এবং সেই আশ্রম বলতে ওরকম কিন্তু কোনো ঝাঁ চকচকে কিছু নয়, সেটা হচ্ছে একটা খুব সাধারণ একটা বাড়ি, এবং সেখানে প্রচুর আর কি এই ধরনের লোকেরা আসে, এবং ওখানে টাকা পয়সার ইভেন কোনো ব্যাপার নেই, যার যেটুকু সামর্থ্য সে সেটুকু দিতে পারে। এবার ওখানে মেয়েটাকে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে মানে যেদিন নিয়ে গেছে মেয়েটা কিন্তু সুস্থ ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরেই মেয়েটা অদ্ভুত রকমভাবে অসুস্থ হয়ে পড়ে, খুব জ্বর আসে। এবার মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে, যে জ্বর এসছে, ওষুধ দিয়েছে, তো ওষুধ নিয়ে মেয়েটা মোটামুটি আর কি চলনসই হয়েছে। এবার যে আর কি ওখানে এই কাজগুলো করেন, তো তিনি দেখে বলছে যে ওকে একটা পুজোর মধ্যে বসাতে হবে, মানে এইভাবে ওকে দেখে ভাবে বলা যাবে না, কারণ ওর মধ্যে যে জিনিসটা আছে সেটা খুব পাওয়ারফুল জিনিস। তো ওখানে ঠাকুরের নামে একটা যজ্ঞ হলো, তো সেই যজ্ঞের মাঝখানে ওকে বসানো হলো, মানে যজ্ঞটা প্রথমে শুরু হলো, তার কিছুক্ষণ পরে ওকে পাশে বসানো হলো, এবং বলে দেওয়া হলো, মানে মেয়েটির সাথে ওর বাবা তো গেছিলো, এই প্লাতোর মাও গেছিলো, মানে এই নতুন যে মা বললো যে যাই হয়ে যাক আপনারা কিন্তু মাঝখানে ব্যাঘাত ঘটাবেন না, যাই হয়ে যাক আপনারা যাই দেখুন, আপনি এটুকু জানুন যে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না, কিন্তু ও যদি চিৎকার করে, চেঁচামেচি করে, বা ও যদি বলে ওর খুব লাগছে, কিছু যাই বলুক না কেন, আপনারা কিন্তু কেউ উতলা হবেন না, আর একদম আমি যতক্ষণ না বলবো আপনারা কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে উঠবেন না। এইবারে তো ওকে যজ্ঞের মাঝখানে বসানো হয়েছে। এবার যে মুহূর্তে ওকে যজ্ঞের ওখানে বসানো হয়েছে, মেয়েটা না মানে কীরকম একটা যেন মনে হলো আঁতকে উঠলো, এবং যে মুহূর্তেও আঁতকে উঠলো, ও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও আর নিজের মধ্যে নেই। তো উনি কিছু রিচুয়ালস করলেন, এবং তারপরে মেয়েটাকে জিজ্ঞেস করছে যে মানে মেয়েটার উদ্দেশ্যে আর কি জিজ্ঞেস করছে, কিন্তু মেয়েটাকে নয়, বলছে যে তুমি কে, কেন এই মেয়েটার শরীরে আছো, এবং কেনই বা ওর এরকম অসুবিধে হচ্ছে, ও স্বাভাবিকভাবে থাকতে পারছে না, যত দিন যাচ্ছে ওর অসুবিধে বাড়ছে, কেন এটা হচ্ছে। এবার বিভিন্ন রকমের সাংকেতিকভাবে উনি বালির মধ্যে একটা মানে সামনে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আগুন রয়েছে, এবং সামনে একটা বালি কেটে উনি বিভিন্ন ধরনের চক্র ঠক্র কিছু একটা কেটেছে। এবার সেইখানে ওই পাটকাঠির মতো কিছু একটা কাঠি দিয়ে কিছু একটা সাংকেতিকভাবে মানে উনি এটা লিখছেন, এবং মুখেও কখনো কখনো বলছে
আর তারপর উনি মনে হচ্ছে আর কান দিয়ে কিছুটা শুনছে, শুনে একটা কিছু লিখছে। আর যখনই ওরকম মানে কিছু একটা উনি মনে হলো যেন শুনে লিখছে, সেই মুহূর্তে মেয়েটার মুখ থেকে একটা শো শো আওয়াজ হচ্ছে। আর শো শো আওয়াজ যত হচ্ছে তত মনে হচ্ছে যেন যে ওই যে যজ্ঞের যে আগুনটা রয়েছে সেই আগুনটা খুব মানে উঁচুতে উঠে যাচ্ছে, আবার নিচুতে হচ্ছে, আবার উঁচুতে উঠে যাচ্ছে, এরকম। যাই হোক, তো এরকম করে বেশ অনেকক্ষণ চললো। এবং একটা সময় মেয়েটা না মানে হাউ হাউ করে কাঁদছে, প্রচণ্ড কাঁদছে। এবং স্বাভাবিকভাবে ওর কান্না দেখে মেয়েটার বাবা, ওর যে নতুন মা, তারাও খুব বিচলিত হয়ে পড়ছে, কিন্তু ওদেরকে বলছে তোমরা কিন্তু সামনেও যাবে না। এবার ওই যে সাংকেতিক জিনিসগুলো যে হচ্ছিল সেটার যে বিষয়টা জানা গেল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যতক্ষণ ওর ঠাকুমা খুব অ্যাক্টিভ ছিলেন তখন তো উনি মেয়েটাকে খুব প্রোটেক্ট করে রাখতেন, খাওয়ানো পড়ানো সমস্ত নিজে হাতে করতেন। এবার ওনারও বয়স হয়েছিল, উনিও কিছুটা প্রথম মানে একবারে তার উনি বেড রিডেন হয়ে যাননি, প্রথমে একটু শরীর খারাপ ছিল। তো মেয়েটা বুঝতে পারতো ছোট থেকে যে পরিবারে ওর ঠাকুমা দাদু ছাড়া কারোরই ওর প্রতি খুব যে খেয়াল আছে তা নয়। বাকি ওর দুই কাকা কাকি তারা নিজেদের নিজেদের মতো সংসার নিয়ে ব্যস্ত। এবার ঠাকুমাকে ও খুব ভালোবাসতো, কিন্তু ঠাকুমা যখন অসুস্থ হয়ে পড়লেন তো তখন ও ঠাকুমার সাথেও মন খুলে কথা বলতে পারতো না। এবার ওই যে বলেছিলাম যে গ্রামে ওর ওখানেই একটি মেয়ে ছিল, যে মেয়েটির সাথে স্কুলে ওর আলাপ হয় এবং তার সাথে ওর খুব বন্ধুত্ব ছিল। এবার ওর সেরকম পাড়ায় বন্ধু বান্ধব কেউ ছিল না। এবার ছিল না কেন সেটার আমি কারণটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই ঘটনা তো বেশ কিছু বছর আগেকার ঘটনা। তো কি হতো যে যেহেতু ওর মা ওকে 6 মাসে ছেড়ে চলে গেছিল, তো সেটা নিয়ে পাড়ার প্রতিবেশীদের মধ্যে না একটা খুব গঞ্জনা গুঞ্জন একটা সবসময় চলতো। এবং অনেকে কি করতো, তার ছেলে মেয়ের সাথে এই মেয়েটাকে মিশতে দিত না। মানে যে বাচ্চাটার কোনো দোষ নেই, যখন এই ঘটনাটা ঘটে তখন ও সেন্সও হয়নি, বাট ওর মাকে তো খারাপ বলতোই, কিন্তু এই মেয়েটার সাথেও ওর বাড়ির বাকি নিজেদের ছেলে মেয়েদেরকে অনেকেই মিশতে দিত না। এবং সবসময় একটা কানাঘুষো হতো। ও বাড়ি থেকে বেরোলেই, ঘর থেকে বেরোলেই কেউ হয়তো একজনকে ঠ্যাস মেরে দেখাতো যে দেখ এই মেয়েটা সেই মেয়েটা। তারপরে কেউ কেউ ওকে মুখের উপরে জিজ্ঞেসও করতো যে কী রে, তোর মা তো নেই, তুই মায়ের জন্য মন খারাপ করে না, তোর মনে হয় না একটু মায়ের কাছে যাই? আবার কখনো কখনো কেউ বলতো যে কী রে, তোকে ঠাকুমা ছাড়া আর কেউ ভালোবাসে? তোর বাবা আসে, ফোন টোন করে? এরকম নানান কথাবার্তা কিন্তু ওকে ছোটোবেলা থেকে শুনতে হতো। এবার এগুলো যখন ও শুনতো, ওর মায়ের কথা যখন লোকে জিজ্ঞেস করতো, ও কিছুই বলতে পারতো না। আর মেয়েটা খুব মানে একদম চাপা স্বভাবের, ভীষণ চাপা স্বভাবের মেয়ে। ও যে মুখ ঘুরিয়ে কাউকে কিছু বলবে, যে একটা উত্তর দেওয়া, যেহেতু ওর বয়সটাও খুব কম ছিল, ওর পক্ষে এগুলো বোঝাও সম্ভব নয়। তো এই ধরনের কানাঘুষো কথাবার্তা, ওর মায়ের সম্পর্কে নানান উল্টোপাল্টা কথা, ওর পরিবার সম্পর্কে নানান কথা। কেউ কেউ আবার বলতো যে নিশ্চয়ই তোর বাবা অত্যাচার করতো, তাই তোর মা তোকে এত ছোট বয়সে ফেলে রেখে চলে গেছে। মানে বিভিন্ন লোকে বিভিন্ন কথা ওকে ছোট থেকে শোনাতো। এবার এইগুলো মেয়েটার উপর একটা প্রভাব ফেলেছিল। তো সেই জন্য বাকিদের ছেলেমেয়েরা যেমন ওর সাথে মিশতো না, ও এই সমস্ত যারা কথাবার্তা বলতো তাদের ছেলেমেয়েদের সাথে ও মিশতে যেত না। তো ওদের বাড়ি থেকে একটু দূরে একটা বাড়ি ছিল, সেই মেয়েটির সাথেও একই স্কুলে পড়তো, তো সেই বাড়িতেও যাতায়াত ছিল। মেয়েটার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব ছিল। আর মেয়েটির মা যে ছিল সেই সেই মা মানে ভদ্রমহিলার সাথে ওর একটা খুব ভালো সম্পর্ক হয়। এবং এই মেয়েটি ছোট থেকে দেখেছে যে সবার মায়েরা তাদের বাচ্চাদেরকে সুন্দর আগলে রাখে, কেয়ার করে, কিন্তু ও দেখেছে সত্যি তো ওর ওর তো মা নেই, এবং ওর ওর জন্য যা করার ঠাকুমাই করে। এবার ওই যে বান্ধবীর বাড়িও যেত, সেই বান্ধবীর বাড়িতে একবার একটা মানে যেহেতু খুব যাতায়াত ছিল, তো সেখানে একবার একটা লোক আসে, একটা তান্ত্রিক আসে। তো সেই তান্ত্রিক মানে ওর সেই বান্ধবীকে গল্প করে নাকি বলে যে ওই তান্ত্রিক নাকি মহান শক্তিধর এবং সে সব কিছু পারে করতে। তো ওর ছোট ছিল, আর যেহেতু ও কারোর সাথে কোনো কথা শেয়ার করতো না, করার মতো পরিস্থিতিও ছিল না, ও একদিন বলে যে তোদের বাড়িতে যখন উনি আসবে আমাকে একবার বলিস, আমি একবার ওনার সাথে যাব। এবার দেখুন, যারা একটু চাপা স্বভাবের হয় না, তাদের মনে মাথায় কী চলছে বোঝা যায় না। তো ওর মনে মাথায় কোথাও একটা না ওর মাকে দেখার খুব ইচ্ছে ছিল, এবং তার সাথে সাথে ওর একটা রাগও ছিল যে মানে ও তো অত কিছু জানে না, অত কিছু বুঝতেও না, কিন্তু ওর এটা খারাপ লাগতো যে কেন ওর মা ওকে ছেড়ে চলে গেছে। এবার
সেইটা অবশ্যই ওর মা ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে ওর একটাই জীবনে উদ্দেশ্য ছিল, মানে তখন তৈরি হয় যে ও একবার ওর মাকে দেখবে আর জিজ্ঞেস করবে। এবার যেহেতু ওই বান্ধবীর মুখে শুনেছিল যে ওই তান্ত্রিকের প্রচুর শক্তি আছে, প্রচুর ক্ষমতা, তো ও মনে মনে ভাবে যে ওই তান্ত্রিককেও বলবে যে ওর মাকে একবার দেখা করতে চায় এবং কেন ওকে ছেড়ে চলে গেছো সেটা একবারও জিজ্ঞেস করবে। তো সেই তান্ত্রিক ওদের বাড়িতে আসে, ওই বান্ধবীর বাড়িতে আসে এবং ও সেখানে যায়। সেখানে হয়তো কোনো রিচুয়ালসের জন্য ওই তান্ত্রিককে ডেকে পাঠানো হয়েছিল, তো সেসবও জানে না। তো ও যখন একবার কথা বলতে যায়, তো সেই তান্ত্রিক বলে যে কী হয়েছে, বাচ্চা মেয়ে রেখেছে, তখন তো আরও ছোট, তো বলেছে যে আমাকে একটুখানি আমার মাকে দেখিয়ে দাও, আমি তো কখনো মাকে দেখিনি। তো ও কি করেছিল, মানে দেখিনি বলতে ওর বাড়িতে যে কয়েকটা ছবি ছিল ও খুঁজে খুঁজে সেই ছবিটা বের করেছিল। তো সেই ছবি নিয়ে ওই তান্ত্রিক কাছে কি বলছে, এটা আমার মা, কিন্তু আমি কোনোদিনও সামনে থেকে দেখিনি, এখন কোথায় আছে আমি একটু দেখবো, আমি যাবো। আর ও ভেবেছে মনে হয়তো একটু দূরেই কোথাও আছে, তো ছোট তখন, আরও ছোট, ফলে ওর পক্ষে তো বোঝা সম্ভব না, ও ভেবেছে হয়তো 5-6টা বাড়ি পরেই আছে। তো ওর যখন থেকে মনে হয় ও পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো, দেখার চেষ্টা করতো যে কোথাও ওর মা আছে কিনা, কিন্তু চিনতেও পারতো না, বুঝতেও পারতো না। তো ও গিয়ে যখন ওই তান্ত্রিককে বলে, তো তান্ত্রিককে ও খুব করে বলে এবং কান্নাকাটি করে। তো তখন ওই তান্ত্রিক ওকে বলেছিল, ঠিক আছে, আমি তোর মায়ের সাথে তোর একবার দেখা করাবো এবং সত্যি সত্যি দেখবি একদিন তোর মা তোর কাছে আসবে, আসতেই হবে, কারণ উনি মহা অন্যায় করেছেন। এইবারে যেটা হলো, এই মানে এই ধরনের তান্ত্রিক বা যারা এরকম কাজকর্ম করে তারা না অনেক সময় কিছু ভালো স্পিরিট বা আত্মা এদেরকে কাজে লাগিয়ে সেই কাজটা করে। তো উনিও সেটা করেছে, তো ওকে একটা কিছু খেতে দিয়েছিল, ও খেয়ে নিয়েছিল। এবার বাড়িতে এসে যেহেতু কারোর সাথে ওর কোনো সেভাবে কথা হতো না, তো স্বাভাবিকভাবেই ও বাড়িতে কাউকে কিছু জানায়নি এবং ও সেখানে যায় এবং সেই আত্মার মারফত ওর কাজটা শুরু করে ওই তান্ত্রিক। এবার যে ওই ভালো স্পিরিট যেটা ছিল, সেই স্পিরিটটার না ওর প্রতি একটা মায়া হয়, ঠিক আছে? এবার সেই মায়া থেকে সেই স্পিরিটটা কিন্তু ওর সাথে রয়ে যায় এবং এই ধরনের কাজগুলো করতে কিন্তু সময় লাগে, মানে একদিনে বললো পরের দিনই সেটা হয়ে গেল তা তো নয়। এবার ইন দ্য মিন টাইম যেটা হলো, ওর ঠাকুমা মারা গেল, ও আর একটু বেশি অবহেলা পেল। এবার ওই যে স্পিরিটটা ছিল না, সে মানে সে তো আর কি সমস্ত কিছু বুঝতে পারতো। এবার দেখতো যে ইচ্ছে করে হয়তো ওর জন্য ঘরে কোনো খাবার রইলো না, হয় বিশেষত হয়তো ঘরে মাছ হয়েছে বা মাংস হয়েছে, ওর জন্য রইলো না। তো স্পিরিটটা কী করতো, ওর ভালোর জন্য ওর সাথে থেকে যেত এবং ইচ্ছে করে যাতে ও ভালো খেতে পারে সেরকম একটা কিছু ব্যবস্থা হয়ে যেত। এবার এই করে করে স্পিরিটটা ওর সাথে রয়ে গেছে। এবার এর মধ্যে ওর বাবা ওকে নিয়ে এসেছে এখানে গুজরাটে, তো ওর সাথে সাথে স্পিরিটটাও চলে এসেছে, কিন্তু ওই যে রিচুয়াল যেটা হচ্ছিল সেটা ওখানে বাধা পড়ে যায়। মানে যে কাণ্ডটা হচ্ছিল, যে কার্যক্রমটা হচ্ছিল, সেটা ওখানে বাধা পড়ে যায়। আর মেয়েটা যেহেতু ভীষণ চাপা স্বভাবের ছিল, ও 1-2বার না করেছিল ঠিকই, কিন্তু মেয়েটা বুঝতে পেরেছিল যে ও এখানে বেশি দিন থাকতে পারবে না, ওর পক্ষে এখানে বেশি দিন এই বাড়িতে থাকা সম্ভব নয়, কারণ ওর দাদু খুব অসুস্থ, ওর 2 কাকারা তাদের সংসার নিয়ে ব্যস্ত, তো না সেভাবে জেদ করে যে আমি যাবো না সেটাও বলতে পারেনি। এবার ঘটনা হচ্ছে যে সেই জিনিসটা ওর মনে মাথার মধ্যে না খুব প্রভাব সৃষ্টি করে এবং ও বুঝতে পারে যে আর হয়তো ওর কখনোই ওর মায়ের সাথে দেখা হবে না, যেহেতু এখানে চলে এসেছে। আবার এইখানেও এসে ওর মানে ওর নিজের বাবাকে ভালোবাসতো, এই যে নতুন যে মা তার প্রতি ওর একটা ভালোবাসা জন্মেছিল, ফলে সেখান থেকেও চলে আসতে পারছিল না। কিন্তু ওই জিনিসটা ওর ভিতরে, আর ওই যে আত্মাটা ছিল সেটা না, মানে ওই রাগ বলুন বা সেই যে জিনিসটা ওর শরীর না নিতে পারছিল না, কারণ বয়সটা তো কম। এবার উনি তখন বলেন যে এই জন্যই এত কিছু হচ্ছে, কিন্তু যে স্পিরিটটা ওর সাথে আছে সেটা কিন্তু ওর খারাপ, ওর ক্ষতি করবে না। তো এবার ওনারা অবাক হয়ে গেছে শুনে, মানে শুধুমাত্র যে মেয়েটার বাবা আর ওনার স্ত্রী ছিল তা তো নয়, আশেপাশে আরও লোকজন ছিল, কর্মী, মানে ওনাদের ওই কাপড়ের ফ্যাক্টরির কর্মীরা, তারাও এসব শুনে অবাক হয়ে গেছে। তখন বলছে তাহলে কী করা যায়। তখন উনি মানে ওখানে তো সবাই খুব বাঁকে বিহারীজিকে, মানে শ্রীকৃষ্ণজিকে তো খুব মানে, তো উনি বললেন যে উনি একটা মানে গণনা টণনা করে বললেন যে অমুক মাসে তুমি মেয়েকে নিয়ে যাও, এবং এই কাজটা যদি সম্পূর্ণ না হয় ও কিন্তু শান্তি পাবে না, মানে ওর পক্ষে ওর মাকে একবার দেখা, একবার সামনাসামনি কথা বলাটা খুব দরকার, তুমি ওকে নিয়ে যাও
এবং যতদিন না এই কাজটা হচ্ছে তুমি ওখানে থেকে যা, আমি তোমাকে বলছি 1 মাসের মধ্যে কাজটা হয়ে যাবে। তো 1 মাস কোনো রকমে কাপড়ের ফ্যাক্টরিতে অনেক বলে কয়ে ছুটি করে মেয়েকে নিয়ে ভদ্রলোক ওনার হুগলির যে বাড়ি সেখানে আসে। একটা দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, কিছুই হচ্ছে না। আর মেয়ে ওরকমই মাঝে মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ওর মানে মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই, এমনভাবে দেয়ালের দিকে তাকিয়ে থাকছে, একটা রাগ হচ্ছে। তো একদিন উনারা শুয়ে রয়েছে, মানে ভদ্রলোক শুয়ে রয়েছে, তো উনি দেখছেন যে বাইরে কিছু একটা জিনিস বারবার সরে সরে যাচ্ছে, মানে কিছু একটা জিনিস মনে হচ্ছে যেন বাইরে থেকে কেউ দেখছে, এবং যখনই ওই লোকটা আর কি তাকাচ্ছে মনে হচ্ছে না কিছুটা জিনিস সরে যাচ্ছে। তো উনি ভেবেছেন মনে হয় কোনো চোর হবে, তো উনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছে। তো বাইরে বেরিয়ে দেখছে ওনাকে দেখে ছুট লাগিয়েছে কি, আর উনিও পিছন পিছন গেছে যে কিছু চুরি টুরি করে নিল কিনা। একটা কম্বল মতো কালো গায়ে দেওয়া, তো উনি যে মুহূর্তে ধরে ফেলেছে সেই মুহূর্তে যখন কম্বলটা খুলেছে উনি দেখছেন ওটা কোনো চোর ডাকাত কেউ নয়, ওটা হচ্ছে ওনার প্রথম পক্ষের সেই স্ত্রী, যে নিজের 6 মাসের শিশুকে ফেলে চলে গেছিল। এবার উনি তো অবাক, মানে সত্যি কথা বলতে কি ওই গুজরাটে ওই লোকটি বলেছিল ঠিকই যে দেখা হবে, বাট মানে একটা কিছুকে বিশ্বাস করা, সত্যি সত্যি চোখের সামনে সেটা দেখা, দুটোর মধ্যে বুঝতেই পারছেন একটা আকাশ পাতালের ডিফারেন্স আছে। এবং খুব অদ্ভুতভাবে ঠিক ওই মুহূর্তে মানে উনিও মানে স্তম্ভিত হয়ে গেছে, আর ওই মহিলাও পুরো স্টিল হয়ে গেছে, উনিও আর দৌড়তে পারছেন কিছু, মানে ধরা পড়ে গেছে, আর কিছু বলার নেই। সঙ্গে সঙ্গে মেয়েটা বাড়ি বেরিয়ে, তখন কিন্তু অনেক রাত। এবার মেয়েটা যখন এসছে খুব অদ্ভুতভাবে মেয়েটা না, মানে ওই যে একটা ছবি দেখেছিল বহুদিন আগের, সেই ছবির সাথে আজকের ডেটে ওর মায়ের কোনো মিলই নেই, কোনো মিল নেই, মানে প্রায় মিল নেই বললেই চলে। কিন্তু মেয়েটা অদ্ভুতভাবে ওর মাকে চিনে ফেলে এবং মা বলে কিন্তু মেয়েটা সামনে যায়, এবং মেয়েটাকে ওভাবে সামনে আসতে দেখে মানে ওই ভদ্রমহিলারও চোখ থেকে জল এসে যায়, উনি মেয়েটাকে জড়িয়ে ধরে। যাই হোক, তো এরপরে অনেক কিছু হয়, পাড়ার লোক, প্রতিবেশীরা, বাড়ির লোকেরা তারা তীব্র প্রতিবাদ জানায়। মানে অ্যাকচুয়ালি উনি ফিরে এসেছিলেন, মানে উনি চাইছিলেন যে ওনার বরের সাথে একটু আলাদা করে কথা বলতে। এবার যেহেতু ওই ভদ্রলোক নতুন বউকে বাড়িতে নিয়ে আসেনি কখনো, তো মানে ওনার কাছে খবরটা ছিল না যে ওনার স্বামী বিয়ে করেছে আবার। তো সে অনেক হাতে পায়ে ধরে, বলে যে চলো আমরা আবার সংসার করি, সব কিছু ঠিকঠাক করি। তো উনি বলেন না, এটা সম্ভব নয়। এবং মেয়েটিও, যখন মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে ও কী চায়, ও যদি ওর মায়ের সাথে যেতে চায় বা থাকতে চায়, মেয়েটিও কিন্তু বলে যে না, আমার তোমাকে দেখার ইচ্ছে ছিল, আমি তোমাকে দেখলাম, কিন্তু আমি আমার বাবার সাথেই থাকবো। কিন্তু মানে তারপরে উনি নাকি নিজের বাপের বাড়িতে যায়, কিন্তু বাপের বাড়িতেও ঠাঁই হয় না। তারপরে এই ভদ্রলোকই মানে কিছু আর্থিক সাহায্য করে, এবং তারপরে সেই মহিলা খুব কষ্ট করে নাকি বাকি জীবনটা কাটায়, এবং ওরা তারপরে আবার গুজরাট চলে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওর মেয়েটি ওর মায়ের সাথে দেখা করলো, কথা বললো, তারপর থেকে কিন্তু মেয়েটার সমস্ত সমস্যা চলে যায়। ওই যে ও কেঁপে কেঁপে উঠতো, দেয়ালের দিকে তাকিয়ে থাকতো, সেই সমস্যাগুলো কিন্তু পুরোপুরি চলে যায়। এবং ওই ভদ্রলোকও ভাবতে পারেনি যে সত্যি সত্যি ঘটনাটা ঘটতে পারে, যাকে উনি একটা সময় পাগলের মতো খুঁজে বেরিয়েছে, মানে 1.5 বছর উনি হেন কোনো জায়গায় নেই যে খোঁজ নেয়নি, সেই মানুষটা একজনের হাত হাত ধরে পালিয়ে গেল, এবং সেখানে কিছু বছর সংসার করার পরে সেই লোকটা নাকি ওনার সাথে চিট করে, এবং সেই সম্পর্কটা ভেঙে যায়। তারপরে ওই মহিলা নিজের মতো বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, এবং উনি খবর পায় যে ওনার মেয়ে বড় হয়েছে সমস্ত কিছু, তো তারপরে সে মেয়ের টানে ওখানে এসেছিল। যাই হোক, তো মেয়ের মুখের দিকে যেই ওই লোকটি ওনার সেই প্রথম স্ত্রীকে কিছু কিছু আর্থিক সাহায্য করতো যাতে সে অ্যাটলিস্ট খেয়ে পড়ে থাকতে পারে, তো তারপরে মেয়েটিও বড় হয়ে যায়, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই মানে এগিয়ে যায়, এবং বয়স হয়, সবাই মারা যায়। এখন সে অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটা মানে অনেকটাই তার বয়স, তো এখন আর কোনো সমস্যা নেই। কিন্তু এই একটা ঘটনা কিন্তু ওইখানে ঘটেছিল, যেটা ওখানকার অনেক মানুষই কিন্তু জানে। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু সকলের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।